চিটিংবাজ, এক ফার্স্ট ক্লাস চিটিংবাজ এগুলো। তো শ্যামাপ্রসাদ মুখার্জির বংশধর, শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনৈতিক চামচা সুকান্ত মজুমদার যে এরকম কথা বলবে, সুকান্ত মজুমদারের মতো কিছু ভণ্ড হিন্দু আমাদের ধর্মকে নিয়ে রাজনীতি করছে। দলে কে আছে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মানে মারাদোনা আর মেসি দুজনেই আমাদের দলে। আর বিজেপিতে কে আছে? এই লালটু আর কেলটু। জানি শুভেন্দু অধিকারী গদ্দার, শুভেন্দু অধিকারী বেইমান। কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান রাজ্য সভাপতি, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখ থেকে এবার আরো একবার শোনা গেল সাম্প্রদায়িক মন্তব্য। তিনি বলছেন বাড়ি বাড়ি অস্ত্র রাখুন, ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি ছেলে মেয়ে উভয়কেই ভালো হিন্দু বানান। কি বলবেন? হ্যাঁ, এখন হিন্দু বানানোর সার্টিফিকেট তো সুকান্ত মজুমদারের মতো মূর্খ থেকে নিতে হবে আমাদের। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আজকে যখন আমরা কথা বলছি, আজকে বাংলার শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষ বোসের 128তম জন্মদিবস, এবং নেতাজি সুভাষ বোস ঝাড়গ্রামের একটা জনসভা থেকে প্রকাশ্যে বিজেপির সবচেয়ে বড় নেতা, যাকে নিয়ে বিজেপি সারাক্ষণ লাফায়, শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিরস্কার করেছিলেন। তিনি বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং হিন্দু মহাসভা গেরুয়া বেশ ধারণ করে মানুষকে বোকা বানাচ্ছে, ধর্মের রাজনীতি করে ভারতবর্ষকে আড়াআড়ি ভেঙে দিতে চাইছে। নেতাজি সুভাষ বোস এই কথা বলেছিলেন। তো শ্যামাপ্রসাদ মুখার্জির বংশধর, শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনৈতিক চামচা সুকান্ত মজুমদার যে এরকম কথা বলবে, এদের থেকে তো এটাই আশা করা যায়, আর তো এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তাই আপনাদের দর্শকদের বলবো, আপনারা বিবেচনা করুন, আপনারা নেতাজিকে মানেন, স্বামী বিবেকানন্দকে মানেন, না আপনারা নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী আর সুকান্তকে মানেন, কারণ দুটো একসাথে হতে পারে না। এটা পরিষ্কার যে নেতাজি যে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, সেটা বাস্তবায়িত হয়েছে। পরে বাবা সাহেব আম্বেদকরও ধর্ম নিরপেক্ষ সংবিধান রচনা করেছেন। আর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো কিছু ভণ্ড হিন্দু আমাদের ধর্মকে নিয়ে রাজনীতি করছে, আপনাদের মগজ ধোলাই করছে, আপনাদের বোকা বানাচ্ছে। এদেরকে সমাজ থেকে দূরে রাখুন। সম্প্রতি দেখা গেল বিজেপির সাংগঠনিক বৈঠক, সেখানে উপস্থিত ছিলেন না খোদ দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার খোঁটা দিয়ে বলছেন যে সব থেকে ব্যস্ততম নেতা। কি বলবেন? না, তারপরে আরেকটা বললেন না তো, যে সুকান্ত মজুমদার বলার পর যে শুভেন্দু ব্যস্ততম নেতা, উনি আসতে আনকমফোর্টেবল ফিল করেন। যখন সাংবাদিকরা গিয়ে শুভেন্দুকে জিজ্ঞেস করেছে, যখন শুভেন্দু তেলে বেগুনে জ্বলে উঠেছে, সেটাও তো বলতে হবে। আসল ব্যাপারটা কি বলুন তো, এদের গোয়াল ঘরে খুব গোঁতাগুতি। এরা নিজেদের মধ্যে চুলোচুরি করবে। আগে এটা বন্ধ দরজার ভেতরে হতো, এখন সাংবাদিকদের সামনে হচ্ছে, তারপর সাংবাদিকদের উপর দোষ চাপানো হচ্ছে যে এরা নাকি গৃহযুদ্ধ লাগাচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে, এগুলো তৃণমূল কর্মী সমর্থকদের কাছে খুব বিনোদনের বিষয়। আমরা এগুলো খুব ভাল লাগছে আমাদের দেখতে শীতের আমেজে। কারণ দেখুন, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস, বাংলার প্রধান বিরোধী দল বিজেপি, বাকি যে দুটো সেগুলো অপ্রাসঙ্গিক, শূন্য। আর 10-11 মাস বাকি 26-এর বিধানসভা ভোট। সেখানে দাঁড়িয়ে প্রধান বিরোধী দলের মধ্যে যদি এরকম গৃহযুদ্ধ আর গোয়াল ঘরে যদি এরকম গোতাগুতি হয়, সেটা তো আমাদের শাসক দলের সমর্থক বা কর্মী হিসেবে বিনোদনের বিষয় হবেই। আজকে আমাদের দলে কে আছে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মানে মারাদোনা আর মেসি দুজনেই আমাদের দলে। আর বিজেপিতে কে আছে? এই লালটু আর কেলটু। এরা নিজেদের মধ্যে মারামারি করছে, করুক, ভালোই তো। আমরা প্রথমে ভাবতাম 230-235টা আসন পাবো, এখন এদের অবস্থা দেখে আমি কনফিডেন্ট যে 2026-এ মানুষের আশীর্বাদে তৃণমূল কংগ্রেস 250টা আসন পেয়ে আবার বাংলায় সরকার গঠন করবে। কিন্তু কুণাল ঘোষ, তৃণমূল দলের কুণাল ঘোষ বলছেন তো সুকান্ত যদি 50-60 হয়, তাহলে শুভেন্দু হচ্ছে 70 থেকে 80, এরকম ভাবে র্যাঙ্কিং করা হচ্ছে। আমি জানি না, সেটা কুণালদা অনেক বড় নেতা, কুণালদা বলেছেন, কুণালদা মূল্যায়ন করেছেন। দেখছিলাম সংবাদ মাধ্যমেই চালাচ্ছিল, কোথাও একটা কুণালদা শুভেন্দুর ব্যাপারে কি বলেছে, নাকি তারিফ করেছেন। আমি জানি না ওইসব। আমি এইটুকু জানি, শুভেন্দু অধিকারী গদ্দার, শুভেন্দু অধিকারী বেইমান, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে মানুষের আশীর্বাদে মমতা ব্যানার্জির প্রার্থী হিসেবে মানুষের ভালোবাসা পেয়ে মানুষের সাথে বেইমানি করেছে, চিটিংবাজি করেছে, একটা রেজিস্টার্ড চোর, একটা প্রতিষ্ঠিত তোলাবাজ। আগামী দিনে ওর বিরোধী দলনেতারও পদ থাকবে না। আর মানুষ ওকে তাড়া করবে এই বাংলায়। ও শুধু বাংলায় ঘুরে ঘুরে এই সার্কাস করতে পারছে কারণ কেন্দ্র বিজেপির সরকার ওকে এক গাদা সিকিউরিটি দিয়ে রেখেছে, নইলে সাধারণ মানুষ ওকে বাড়ির থেকে বেরোতে দেবে না। তাই আমার মুখ থেকে শুভেন্দু কম না সুকান্ত কম, সুকান্ত
50% না শুভেন্দু 80%, এই মূল্যায়ন আমি করতে যাবো না। দুটোই আমার বিরোধী দল, দুজনেই আমার নেত্রীকে গালাগাল দেয়, দুজনেই আমার দলের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে নিয়ে কুমন্তব্য করে, উল্টোপাল্টা কথা বলে। তাই দুটোই আমার কাছে অপদার্থ, যারা বাংলার রাজনীতিতে এদের থাকার যোগ্যতা নেই। আমি এদের কোনো মূল্যায়ন করবো না, আমার কাছে দুটোই সমান, দুটোই অপদার্থ, দুটোই একদম থার্ড ক্লাস। অবশেষে দেখা গেল অভয়া মামলার বিচার, সেখানে বিচারপতি অনির্বাণ দাস শিয়ালদা কোর্টে তিনি সঞ্জয় রায়কে, যাকে কলকাতা পুলিশ 10 দিনের মাথায় প্রাইম সাসপেক্ট হিসাবে 18 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করার কথা বলেন, এবং তারপর সিবিআই তদন্তের পর 6টা মাস পেরিয়ে যাওয়ার পর সেই প্রাইম সাসপেক্ট সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। ফাঁসি দেওয়া হলো না, আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যখন জিজ্ঞেস করেছেন বা কথা বলেছেন ফাঁসির কথা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে সভ্য দেশে নাকি মৃত্যুদণ্ড হওয়াই উচিত নয়, কি বলবেন? না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠাকুর না করেন কোনোদিন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরিচিত বা প্রিয় কোনো জানাশোনা কারুর সাথে যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে কি তার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য একই কথা বলতো? আসল ব্যাপারটা কি বলুন তো, এই বামফ্রন্ট দলটা তো গণধর্ষণ আর গণহত্যার পরিচালকেরা বাংলায়। তাই এদের কাছে সঞ্জয় রায় হচ্ছে একদম পারফেক্ট ব্লু আইড বয়। আর দুটো দিন দাঁড়িয়ে যান না, দেখবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে, সুজন থেকে, সেলিম থেকে, মীনাক্ষীর গলায় একটাই স্লোগান হবে, সেটা হচ্ছে আমার ভাই তোমার ভাই সঞ্জয় রায়, সঞ্জয় রায়। তো দাঁড়িয়ে যান না আজকে। তার থেকে কিন্তু এদেরকে আমি তো গালাগাল দেবই, কারণ এরা সঞ্জয় রায় আর অভয়াকে নিয়ে রাজনীতি করছে, এটা মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে। কিন্তু আমার যেটা অদ্ভুত লাগছে, যেটা আমি না বলে পারছি না আপনার চ্যানেলে, সেটা হচ্ছে যার মেয়েকে ধর্ষণ করে খুন করলো সঞ্জয় রায়, সেটা তো প্রমাণিত হয়ে গেছে, তার মা বাবার তার নিজের সন্তানের ধর্ষক এবং খুনির প্রতি এত সহানুভূতি কেন, এটা আমি বুঝতে পারছি না। এটা বাংলার মানুষ জানে, বাংলার মানুষ বুঝতে পারছে, বা বাংলার মানুষ এর বিচার করবে, আমি বুঝতে পারছি না। সমস্ত তথ্য প্রমাণ ঘাঁটার পর অবশেষে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্ন, এখনো কেন জুনিয়র ডক্টররা সন্তুষ্ট নয়? এখনো কেন জুনিয়র ডক্টররা সেই 4 কোটি টাকা, যে তথ্য প্রথম থেকে চলে এসছে, এই যে তিলোত্তমাকে পণ্য হিসাবে বিক্রি করে যে 4 কোটি টাকা তারা তুলেছিল, সেই 4 কোটি টাকা এখনো হিসেব কেন পাওয়া গেল না? এখনো কেন আবার আন্দোলনের ডাক দিচ্ছে জুনিয়র ডাক্তাররা? অপারেশন কলকাতা। তার কারণ, প্রথমে 4 কোটি না, 4,75,00,000 টাকা, 4,75,00,000 টাকাটা আছে একটা এনজিওর অ্যাকাউন্টে। সেই এনজিও ট্রাস্টি হিসেবে দেখানো আছে কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার। আর সেই এনজিওটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশনে হয়েছে, যে রেজিস্ট্রেশনে বলা আছে আমরা জনস্বার্থমূলক কাজ করি, যেখানে বলা আছে আমরা রক্তদান শিবির করি, কম্বল বিতরণ করি, এরা তো কিছুই করেনি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের এই যে ডাক্তারগুলো, এরা আন্দোলন করছে, এত কিছু করছে, কোনোদিন, আমি আপনার চ্যানেলের দর্শকদের প্রশ্ন করছি, কোনোদিন আপনারা একবারও প্রশ্ন করেছেন যে অভয়ার এত বড় একটা নারকীয় ঘটনা, একটা নৃশংস ঘটনা হওয়ার পর সবাই আপনারা দোষ দিয়েছেন বাংলার সরকারকে, সবাই দোষ দিয়েছেন কলকাতা পুলিশকে, সবাই দোষ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আজকের দিনে শিয়ালদা কোর্টের অর্ডারের পরে এটা তো প্রমাণিত যে কলকাতা পুলিশ আর মমতা ব্যানার্জি ঠিক ছিল, কিন্তু আপনারা কোনোদিনও একটা কথা বলেননি তো, যে এই অনিকেত মাহাতো, এই দেবাশিস হালদার সেই দিন কর্মরত ছিল আরজি করে, কেউ 5 তলায় ছিল, কেউ 7 তলায় ছিল, তো তারা তো তাদের বোনকে বাঁচাতে পারেনি, তাদের উপস্থিতিতে তো তাদের বোনের সাথে এরকম ঘটনা ঘটেছে, তো তাদের এত বরফুটানি আসে কোথার থেকে? আর এরা রাস্তায় নামছে অপারেশন কলকাতা, তার একটাই কারণ, কারণ যদি রাস্তায় না নামে, যদি রোজ এই মিটিং মিছিল না করে, একজন আপনাদেরই কলিগ, একজন সাংবাদিক অমাল সাহা বলে একটা মানে ওই কি বলে এক্সপোজে করেছে, যেখানে দেখা যাচ্ছে ডাক্তারদের অ্যাকাউন্ট থেকে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে লক্ষ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। তো পুরোটাই তো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে করা একটা আন্দোলন, এটা তো অভয়ার ন্যায় বিচার হিসেবে কোনো ব্যাপারই নেই। এটা হচ্ছে অভয়ার লাশের উপর দাঁড়িয়ে একদিকে বাম অতিবামের শকুনের রাজনীতি, আর একদিকে জুনিয়র ডাক্তারদের অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে মাল তোলা, পরিষ্কার। আজকে যদি এরা চুপ করে বসে যায়, তাহলে যারা যারা এই 4,75,00,000 টাকা এদের ডোনেশন দিয়েছে অভয়ার বিচারের জন্য, তারা তো এদের চুলের মুঠি ধরে জিজ্ঞেস করবে এই টাকাটা কোথায়, টাকার হিসেব দাও বা টাকা ফেরত দাও। তার থেকে বাঁচার জন্য এই নাটক। এই সব কটা ছেলে, আমরা ডাক্তার মানে মনে করি ভগবান, এদের মধ্যে দেখলেন না একটা মাল, অশফাকুল্লা নাইয়া,
হুম। জালি প্রেসক্রিপশন করে মাল তুলছে ইএনটি বিশেষজ্ঞ বলে। এই সব কটা ভগবানের, ভগবান তো এদের বলাই যাবে না, ডাক্তারের নামে কলঙ্ক এরা সব কটা। আর আগামী দিনে আরো এক্সপোজে হবে, আরো তথ্য সামনে আসবে, আপনারা দেখবেন যে কোর্ট অভয়ার ধর্ষণ এবং খুনের জন্য সিবিআই তদন্তে দিয়েছিল, সেই কোর্টই এদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করবে। দেখে নেবেন আগামী দিনে কি আসতে চলেছে। সেক্ষেত্রে আসফাকুল্লা নাইয়ার কথা আপনি প্রসঙ্গ তুললেন। আসফাকুল্লা নাইয়া প্রথম থেকে যখনই তার বাড়িতে পুলিশ গেছিল তখন থেকে বলে যাচ্ছে যে সাহস থাকলে আরজি করে আসুক, আমি তো আরজি করে আছি। ছোট্ট চিটিংবাজদের এত মুখের বুলি আসে থেকে? পুলিশ ওকে অ্যারেস্ট করতে যায়নি, পুলিশ গেছিল ওর বাড়িতে এরকম নকল কত নথি আর কত প্রেসক্রিপশন দেখতে গেছিল পুলিশ, ওয়ারেন্ট নিয়ে, সার্চ ওয়ারেন্ট নিয়ে, যে ওর বাড়িতে কোনো নকল সার্টিফিকেট তৈরি করে রেখেছে কিনা। আশফাকুল্লাহ নাইয়া ফেসবুকে লাইভ করে বলছে পুলিশ আমার বাড়িতে গেছে, পুলিশ আমার বাড়িতে গেছে। তো আশফাকুল্লাহ নাইয়া আগে ফেসবুকে লাইভ করেনি কেন, যে আমার বোনের সাথে এরকম হয়েছে? আজকে আশফাকুল্লাহ নাইয়াকে মেডিকেল কাউন্সিল ডেকেছে প্রোটোকল অনুযায়ী, যে তোমাকে বলতে হবে কেন তুমি এটা ছাপিয়েছিলে। পুলিশ ওকে ডেকেছে যে তুমি ব্যাখ্যা দাও। আশফাকুল্লাহ নাইয়া ফেসবুকে ব্যাখ্যা দিচ্ছে যে আমি যেখানে গেছিলাম সেখানে আমার বন্ধু এই পোস্টারটা লাগিয়েছিল। আজকে আপনি বলুন তো, আমি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যদি যাই, আর সেখানে আমার কিছু ছেলে পুলে যারা আমার অনুগামী, আমাকে ভালোবাসে, আমাকে দেখে রাজনীতি করে, তারা যদি একটা পোস্টার লাগায় তৃণমূল কংগ্রেসের সাংসদ রিজু দত্ত, আর আমি যদি সেই পোস্টারটা না নামিয়ে দিই, আমি যদি সেই পোস্টারটা না খুলতে বলি, বা আমি যদি নিজের হাতে সেই পোস্টারটা না ছিঁড়ে দিই, তার মানে আমি তো প্রশ্রয় দিচ্ছি। তো তার বন্ধু, আমি ধরে নিলাম তার বন্ধু লাগিয়েছে ইএনটি বিশেষজ্ঞ আশফাকুল্লাহ নাইয়া, তো তিনি তো সেটা দেখেছেন, তাহলে তিনি প্রতিবাদ করেননি কেন? তিনি কেন বলেননি তার বন্ধুকে যে এই পোস্টারটা নামিয়ে দে, এই পোস্টারটা সরিয়ে দে, আমি এখনো পাশ করিনি, আমি এখনো বিশেষজ্ঞ হইনি? কারণ আশফাকুল্লাহ নাইয়াও জানে যে গ্রামাঞ্চলে যদি ইএনটি বিশেষজ্ঞ হিসেবে প্রেসক্রিপশনে লেখা থাকে, তাহলে 200 টাকার ফিসটা 1000 টাকা চাওয়া যাবে। এই হচ্ছে মানুষের সাথে প্রতারণা। এরা অভয়ের বিচার চাইছে, এক সে এক চিটিংবাজ সব এগুলো, চিটিংবাজ, এক ফার্স্ট ক্লাস চিটিংবাজ এগুলো।